কালের পদধ্বনির প্রতিধ্বনি তুলে ঘড়ির কাঁটা ঘোরে। ঘরের দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের রঙিন পাতাগুলি একে একে ঝরে যায়। তাকিয়ে দেখি আবার মে মাস এসে গেছে। শহরের বাতাসে উদ্দীপ্ত উত্তাপ, মনের অন্দরে হিমালয়ের হিমেল হাওয়া। চরণ চঞ্চল হয়ে ওঠে। দূর দূরান্তের দুর্নিবার আকর্ষণ পথে টানতে থাকে। তবুও আমার প্রবাসযাত্রার প্রস্তুতির লক্ষণ নেই। বন্ধুবান্ধব আসেন, প্রশ্ন করেন একই, এবার এখনও এখানে? হিমালয়ে যাওনি? আশ্চর্য হয়ে দেখি এরা আশ্চর্য হন আমি গেলেও না গেলেও। উত্তর দিই, যাব বইকি, সময় হলেই যাব। এবার যাত্রা ভাদ্রাশ্বিনে 1 সেপ্টেম্বরে। এর বিশেষ কারণ আছে। হিমালয়ে উত্তরাপথে যতবার ঘুরেছি তখন মে জুন মাস। শেষময় কয়েকটি গন্তব্যস্থলে ইচ্ছা থাকলেও যাওয়া হয়নি, কেননা তখন যাওয়া সম্ভব ছিল না। সেসব দুর্গম স্থান বছরের সে সময়ে তখনও তুষার আবরণ মোচন করে না। গ্রীষ্মের খরতাপে বরফ ক্রমে গলে যায়, তারপর বর্ষা শেষে কিছুদিনের জন্য সেখানে পথ চলাচল খানিকটা সম্ভব হয়ে ওঠে। যেন সেসব অঞ্চলে প্রকৃতিদেবীর মানবলোকের সঙ্গে আলাপ পরিচয়ের সেইমাত্র স্বল্প পরিসর অবসর। তাই পাহাড়ি বন্ধুরা পরামর্শ দেন, চলে আসুন এবার ভাদর আশ্বিনে, তখন যাবেন ওসব দিকে। আম্মান বিস্কুল সাফ থাকবে, বরফও গলে যাবে, চারিদিকে সব ফুল ফুটে থাকবে, নানান কিসিম ফুল, কমল ফুলের বাহার দেখবেন, সূর্যকমল, রুদ্রকমল, ব্রহ্মকমল দেবতার পূজার সেই তো ফুল। আগ্রহে আকুল হয়ে ওঠে। কথার উৎসাহের উৎসপথে ফুলের সুবাস যেন ভেসে আসে, মন আগ্রহে আকুল হয়ে ওঠে। বদরীনারায়ণের সাধারণ যাত্রাপথ ছাড়িয়ে হিমালয়ের নিভৃত অঞ্চলে সেই সব নির্জন পথে যাওয়াই এবার উদ্দেশ। তাই যেখানে যাত্রীর যাত্রার সারা আমার হবে সেখানে যাত্রার শুরু। হরিদ্বার থেকে 16 মাইল দূরে ঋষিকেশ। বাসও চলে, ট্রেনও যায়। ঋষিকেশের পর হিমালয়ের পাহাড় শুরু। 135 মাইল দূরে পিপুলকোটি। বদরীনারায়ণের পথে এই পর্যন্তই এখন বাস চলাচল। তারপরে হাঁটা পথ। বাস চলায় সুবিধা হয়েছে যাত্রীদের নানান বিষয়ে। এই সুদীর্ঘ পথ এখন বাসে বসেই চলে যায়। দুদিনেই পথ ফুরায়। পথ চলার শারীরিক ক্লান্তি নেই। চটিতে অনভ্যস্ত জীবনযাত্রার পাটও সংক্ষিপ্ত হয়। এখন ইচ্ছা করলে কলকাতা থেকে সপ্তাহ 3 মধ্যেই কেদারবদরীর যাত্রা পাঙ্গ করে ফেরাও সম্ভব হয়। তাছাড়া এই বাসপথের প্রায় সব স্থানই বিশেষ গরম, অর্থাৎ মে জুন মাসে। নদীর ধারে ধারে পথ, ছায়া বিরল, দুদিকে উঁচু পাহাড়। গ্রীষ্মের খরতাপে পাখরতাপে বাতাসও তপ্তবান হানে। হিমালয়ে যেন ধুনি আলিয়ে তপক্ষায় বসেন। এখন বাসে বসে নিমেষে সে পথ নিঃশেষ হয়ে যায়। কিন্তু পরিপূর্ণ সুখ কোথাও সম্ভব নয়। যাত্রী সংখ্যার অনুপাতে বাস কম, তাই সানাভাবে বাসের প্রতীক্ষায় অপেক্ষা করতে হয়। কোথাও বা অতিরিক্ত রাত্রিবাসও। বিশেষ ব্যবস্থা করে টিকিট কাটা প্রথার প্রচলনও হয়। সভ্যতার যান চলাচলের অনুকম্পায় পাহাড়িরা চতুর হতে শেখে। বাসের ভিতর ঠেসাঠেসি ভিড়, তার মধ্যে অনেকেই পাহাড় পথে মোটর চড়ায় অনভ্যন্ত। বিশেষত গাহারিরা। তাদের মাথা ঘোরে, গা খুলায়। তারপর যা হবার তাই হয়। হযাত্রীর অভিযোগ করার উপায় নেই, করে লাভও নেই, শান্তিও নেই। সুস্থ যাত্রীর তখন এমনি করুণ কাতর অসহায় ভাব। ভাবি, পায়ে হাঁটাই এ পথের সত্যকার যাত্রা। ধরণীর ধূলিধূসরিত এনে মনে অনন্ত আনন্দ আনে, পথের সঙ্গে পথিকের প্রকৃত পরিচয় ঘটায়। ও বাসের পথে হেঁটে চলার প্রেরণা পাই না। শুধু অতিদরিদ্র যাত্রী অথবা অতিভক্ত সাধু সন্ন্যাসী এখনও ঋষিকেশ থেকে হাঁটা পথের পথিক হন। পিপুলকোটি থেকে হাঁটা পথে বদরীনাথ মাত্র 37 মাইল। বাস আরও এগিয়ে নিয়ে যাবার চেষ্টা চলেছে, পাহাড়ের বুক চিরে। অথবা অতিভক্ত সাধু সন্ন্যাসী এখনও ঋষিকেশ থেকে হাঁটা পথের পথিক হন। পিপুলকোটি থেকে হাঁটা পথে বদরীনাথ মাত্র 37 মাইল। বাস আরও এগিয়ে নিয়ে যাবার চেষ্টা চলেছে, পাহাড়ের বুক চিরে পথ আরও কয়েক মাইল তৈরিও হয়েছে। বিরাট অজগর সাপের মতো পাহাড়কে আঁকড়ে ধরার প্রচণ্ড প্রচেষ্টা করছে, কিন্তু এখনও ব্যর্থ সে উষ্ণম।
মানুষ পাহাড়ের পাথর কেটে সেই পাথর দিয়েই পাহাড়ের পথ তৈরি করে, প্রকৃতি অট্টহান্তে এক মুহূর্তে সে পথ ভেঙে চুরে ধূলিসাৎ করে দেয়। গত বছর মে জুন মাসে যে পথ দেখে গিয়েছিলাম, প্রশস্ত রাজপথ, সভ্যতার যান চলাচলের ভার নিতে প্রায় প্রস্তুত, বর্ষার পর এখন গিয়ে দেখি জীর্ণশীর্ণ ক্ষতবিক্ষত তার দেহ, পাহাড়ধসার ফলে বহু জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে। পিপুলকোটি থেকে মাত্র ৮ মাইল দূরে পাতালগঙ্গা। কয় বছরের চেষ্টাতেও বাসের পথ এখনও পাতালগঙ্গার পাহাড় শ্রেণী অতিক্রম করতে পারেনি, এমনই ভঙ্গুর ভয়ঙ্কর সে পাহাড়। তবুও মানুষের চেষ্টার ত্রুটি নেই। ডিনামাইটের প্রচণ্ড শব্দ ওঠে, প্রতিধ্বনিতে প্রকৃতির অট্টহাস্য দ্বিগুণ হয়। পাহাড়ে মানুষে যেন যুদ্ধ চলে। আগামী বছর যোশীমঠ পর্যন্ত নিশ্চয় বাস চলবে, অনেকে আশা করেন। কেউ বা আবার আশঙ্কা করেন, বলেন যতদিন না চলে ভালোই। বাস চলাচলের সুবিধা আছে ঠিক, কিন্তু শুধু বাসই তো আসবে না, আনবে ভরে অশান্তির ভার, সভ্যতার সহস্র সমক্ষা এমন বল্লার স্রোতে ভেসে আসে অজস্র জালজঞ্জাল। আশা আশঙ্কায় পাহাড়িদের উন্মুখ মন আলোছায়ার আলপনা আঁকে। কয় বছর আগেকার একটি ঘটনা মনে পড়ে। তখনও কলকাতাতে কেদারবদরীযাত্রার উদ্ভোগ করছি। এক পরিচিত ভদ্রলোক এলেন। তাঁরও আসার বিশেষ ইচ্ছা। যথারীতি উৎসাহ দিই। তিনি প্রস্তুত হন। প্রশ্ন করেন, কি কি জিনিস সঙ্গে নেব বলুন তো। ঠিক এমনি সময় পাণ্ডা শ্রী পূর্বপ্রসাদজি এসে হাজির। তাকে দেখেই বলি, এই খেয়া আদত লোক এসে গেছেন, ইনিষ্ট সব পরামর্শ দেবেন। পাণ্ডাজি নতুন যাত্রী পেয়ে খুশি। নতুন যাত্রীও পাণ্ডার আশ্বাসবাণী গুণে নিশ্চিন্ত। দুজনে পরামর্শ চলতে থাকে। পাণ্ডাজি গাড়োয়ালি হলেও বাঙালি। বাংলাদেশের সঙ্গে বহুদিনের সংস্রব। পরিষ্কার বাংলা বলেন। নতুন যাত্রীটি স্টেনোটাইপিস্ট। সঙ্গে নিয়ে আবার জিনিসপত্রের নাম বলে যাচ্ছেন পাণ্ডাজি, আর তিনি শর্ট হ্যান্ডে লিখে চলেছেন। অল্পেই তালিকা শেষ হয়। ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, এই তাহলে বিশেষ কিছুই তো নয় দেখছি। বলে আবার তাঁর ফর্দের উপর চোখ বুলিয়ে হঠাৎ বলেন, হাঁ, ধরেছি। একটা জিনিস আপনি বাদ দিয়ে গেছেন। সেটা লিখে নিই। বিচক্ষণ পাণ্ডাজি আশ্চর্য হন। জিজ্ঞাসা করেন, কি বাদ দিলাম? সবই তো বলেছি মনে হচ্ছে। তিনি উত্তর দেন, 1 টন ঘি। শুনেছি ওখানে ভালো ঘি পাওয়া যায় না। শুনেই পাত্তাজি হাঁফ ছাড়েন। গম্ভীর হয়ে বলেন, ওহ নাথ, জি নিয়ে যাবার দরকার হবে না, ওটা আপনি ওখানে পাবেন। তবে আপনি ঠিকই বলেছেন, একটা জিনিস বাদ পড়ে গেছে। সেটা হল বনস্পতি তেল। আপনারা তো বনস্পতিই খান, সেটা ওখানে পাবেন না। পাবেন ঘি, তা হয়তো অনভ্যাসে পেটে সইবে না। সঙ্গে 1 টন বনস্পতি নেবেন। মাত্র বছর 5 আগেকার কথা। সেদিন পাণ্ডাজি বিদ্রুপ ছলে কথাটা বলেছিলেন। কিন্তু কয় বছরেই চোখের উপর দেখলাম, এ যাত্রাপথে যতদূর বাস গেছে এখন সর্বত্রই বনস্পতির প্রচলন। ক্বচিৎ কখনো 2-1টা দোকানে বিশুদ্ধ ঘিয়ের তৈরি খাবারের বিশেষ বিজ্ঞপ্তি দেখা যায়, যেমন কলকাতা শহরেও। শহরবাসীদের মতন যাত্রীরাও অনেক সময়ই সেগুলি সন্দেহের চোখে দেখেন। দুর্গম হিমগিরি বাসপথের অগ্রগতি অবরুদ্ধ করে দাঁড়িয়েছেন। কিন্তু বনস্পতির গতিপথের এখন আর রোধ নেই। বাসপথ অতিক্রম করে চলেছে। বাসের পথে পিপুলকোটির 10 মাইল আগে চামলি। চামলির অপর নাম লালসাভা। এখানে অলকানন্দার উপর যে পুল আছে, এককালে তার রং ছিল লাল। তাই চামলি সেই লাল রঙের ছোপ নিয়ে নিজের নতুন রঙিন নাম নীল্লালসান্তা। চামলি ও পিপুলকোটির মাঝপথে অলকানন্দার সঙ্গে বিরোহী গঙ্গার সঙ্গম। পাহাড়িরা বলেন বিরেহী। ম্যাপেও সেই নাম দেখি। সঙ্গমের কিছু দূরে বাসের পথে বিরোহীনদীর উপর পুল। পুল পার হয়ে আবার অলকানন্দার ফুল ধরে বাস চলে যায় পিপুলকোটি, 5 মাইল মাত্র দূর। পুলের কাছে আমরা বাস ছেড়েছি। গন্তব্যস্থল বিরহিতাল। সাহেবরা বলতেন গোনালেক। এখান থেকে 9 মাইল পথ। বিরহী নদীর উপত্যকা দিয়ে যেতে হবে। এ পথে গ্রীষ্মকালেও যাবার কোনো বাধা নেই। হিমালয়ের অন্দর যেন মানুষের অস্তর।
অন্তরে স্থান পেতে হলে প্রীতিভক্তি প্রেমের ধারা ধরে চলতে হয়। হিমালয়ের অন্দরে পৌঁছুতে হলে তেমনি গিরিনির্ঝরিণীর গতিপথ ধরে অগ্রসর হতে হয়। তুষারশিখর থেকে পার্বত্য নদী আপন বেগে ধেয়ে নামে। নদীর প্রবল প্রবাহে পাথর কাটে, পাহাড় ধসেন্দি তার পথ খুঁজে নেয়। নদীর সেই প্রবাহপথ অনুসরণ করে পথিকেরও পথ চলা শুরু হয়। বিরহী নদীর ধারা ধরে আমরাও চলেছি। কদিন আগে হেমকুণ্ডের পথে পরিচয় হয়েছে বন বিভাগের একজন অফিসারের সঙ্গে। তিনিও চলেছেন একই সঙ্গে। ভালোই হয়েছে। এসব অঞ্চলে তাঁরাই রাজা। প্রবল প্রতিপত্তি হবার কথাও। সঙ্গে দুজন চাপরাশি আছে। পুলের কাছে এ অঞ্চলের রেঞ্জার বাবুও এসেছেন। তার অধীনস্থ কর্মচারী। যে কদিন তার এলাকায় অফিসার থাকবেন তিনিও তাঁর সঙ্গে সঙ্গে থাকবেন, চলবেনও। অফিসারটির পদমর্যাদা আছে। তাই সে গৌরবের ভারে ভারাক্রান্ত হবার কথা। কিন্তু আগেই পরিচয় পেয়েছি তা তিনি নন। সেই জন্যে তাঁর সঙ্গে এ পথে চলতে সম্মত হয়েছি। তাতে আমাদের সুবিধাও হয়েছে। এ পথে লোক চলাচল নেই, পথের নিশানাও নেই। মাঝখানে এক জায়গায় একটা গ্রাম আছে। তাও শোনা কথা। কেননা সে গ্রাম পাহাড়ের উপরে, পথ থেকে দূরে। তাই চোখে পড়ে না। গ্রামবাসীদেরও এ পথে যাতায়াত করার প্রয়োজন হয় না। বিজন পথে একাকী পথ চলায় আমার ভয় নেই। গহন বনের মধ্যেও নয়। কেন জানি না, নিবিড় নির্জন অরণ্যে আলোছায়ায় আবছায়া পথে পথে একা ঘুরেছি, তবু মনে ছনে ভাব আসেনি। অপার আনন্দই পেয়েছি। বিরাট বনস্পতির শান্তছায়ায় শ্রান্ত কায়া আশ্রয় পেয়েছে, তরুলতার শ্যামল শোভা নয়নে স্নিগ্ধতা এনেছে। বনের পশুর হিংসার কথা মনে জাগেনি। কেননা এত ঘুরেও তাদের সঙ্গে চাক্ষুষ পরিচয় হওয়ার ভাগ্য কচিতই হয়েছে। কিন্তু এখানে পথের নির্দেশ না থাকায় পথপ্রদর্শকের প্রয়োজন ছিল। এঁরা থাকায় সে অভাব মিটেছে। অফিসারটি নতুন নতুন এসেছেনও এ পথে। লম্বা, দোহারা চেহারা। সাহেবী পোশাকে আরও লম্বা মনে হয়। ফর্সা রং। বয়স অল্প। নাম অমরনাথ। বলে গত বছর চাকরিতে যোগ দিয়েছি। প্রথমেই গাড়োয়ালে পাঠিয়েছে। ভালোই হয়েছে। হিমালয় আমার ভালো লাগে। মুখের দিকে তাকিয়ে দেখি, তাহলে গাড়োয়ালি নয়। আমার কৌতূহলী দৃষ্ট দেখে বোঝে। নিজেই বলে, পাহাড়ে আমার বাড়ি নয়, তবে পাহাড়ই আমার এখন ঘরবাড়ি। বনে জঙ্গলে গোড়াই হল আমার কাজ। দেশ মথুরায়। পড়াশোনা করেছি আগ্রায়। এমএসসি পাস করে কম্পিটিটিভ পরীক্ষা দিলাম, পাসও করলাম। গভর্নমেন্ট থেকে জানতে চাইল, পুলিশে বা বন বিভাগে কোথায় যোগ দিতে চাও। জানতাম পুলিশের চাকরিতে পয়সা বেশি, প্রতিপত্তিও প্রচুর। তবুও বন বিভাগই বেছে নিলাম। জিজ্ঞাসা করলাম, কেন? এখানে তো বনে জঙ্গলে বাস। সমাজ, সভ্যতা, সংসার থেকে বিচ্ছিন্ন তো এ জীবন। শান্তস্বরে জবাব দেয়, তারই মধ্যে তো অপার আনন্দ। প্রকৃতির সঙ্গে প্রকৃত পরিচয় এমন সুবর্ণ সুযোগ আর কোন চাকরিতে আছে বলুন। কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। চারিদিকে সস্নিগ্ধ দৃষ্টির প্রলেপ বুলিয়ে নেয়। উজ্জ্বল নদীর চঞ্চল জলধারায়, উজ্জ্বল আকাশের নিবিড় নীলিমায়, গহন বনের ঘনক্ষাম লিমায় মগ্ন হয়। চক্ষুতীরিব পিবত্তিসত্যই চোখ দিয়ে প্রকৃতির মনোলোভা শোভা যেন আকণ্ঠ পান করে নিতে চায়। তারপর বলে, বদরীনারায়ণের পথে চাকরির প্রথমেই এসেছিলাম। কিন্তু বিরহিতালের পথে আসা হয়নি। এখন স্টেশনে চলেছি। হ্রদের ধারে বোট হাউসটি এবার বর্ষায় প্রায় সম্পূর্ণ ডুবে গিয়েছিল। জিনিসপত্র কিছু নষ্ট হয়েছে। সেই সব দেখতে যাওয়াই উদ্দেশ্য। পথটাও দেখে রিপোর্ট দিতে হবে। যে পথে চলেছি আমরা, সেটা এবছরই প্রথম তৈরি হয়েছে। নইলে পথ বলতে বিশেষ কিছু ছিলই না। এবছর এক মিনিস্টারের আসার কথা ছিল, তাই খুব তাড়াতাড়ি রাস্তা তৈরি হল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আশা হল না, আপনারাই ভোগ করে গেলেন। পথ তৈরির পরিচয় পথ চলার মাঝে পাচ্ছি বটে। আবার অনেক সময় দেখছি পথ নেইও। সেসব স্থানে পাহাড় ধসে গেছে, পথও নিশ্চিহ্ন হয়েছে। সেখানে যদি সম্ভব হয়
নদীর মধ্যে নেমে জলের পাশে ছড়ানো পাথরগুলির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছি। যেখানে আবার নদীর দুরন্ত স্রোতের মধ্যে পাহাড়ের ধস খাড়া নেমে গেছে, নিচে নামা সম্ভব নয়, সেখানে পাহাড়ের কিছু উপরে উঠে সেসব স্থান কোনোরকমে অতিক্রম করছি। অমরনাথ বলে, পাহাড়ে প্রথম বছরের নতুন পথেই সবচেয়ে বেশি ভাঙে। যেমন মানুষ প্রথম হাঁটতে শিখে বেশি পড়ে। এর বৈজ্ঞানিক কারণটিও সহজ। ভূতাত্ত্বিকের মতে হিমালয় এত বিরাট হলেও সৃষ্টির জগতে ছেলেমানুষ এখনও সম্পূর্ণ গড়ে ওঠেনি। এসব পাহাড়ের পাথর ও মাটি সব জায়গায় শক্ত হয়ে দানা পাকায়নি। নতুন পথ তৈরির ফলে পাহাড়ের ভারসাম্যের হেরফের হয়, হঠাৎ একদিন দেন পথরেখাও নিশ্চিহ্ন হয়। বিদ্রোহ ঘোষণা করে গিরিরাজ ধস নামিয়ে, অথচ এই পথ তৈরি করতে কম কাঠখড় আমাদের পোড়াতে হয়েছে। খরচ তো আছেই, তার কথা বলছি না, কিন্তু গভর্নমেন্টের কোন বিভাগ থেকে সেই খরচা হবে তারই সমাধান হতে কবছর কেটে গেল। তারপর আশপাশের জঙ্গলগুলি দেখিয়ে বলে সাধারণের ধারণা চারি দিকের সব জঙ্গলই বন বিভাগের অধীনে। কিন্তু আশ্চর্য হবেন শুনে যে এর মধ্যে অনেক বড় বড় জঙ্গলই বন বিভাগের অধীনে নয়। প্রশ্ন করি, বন বিভাগের নয়, সে কি ব্যাপার? অমরনাথ দুঃখ করে বলে, কিন্তু তাই তো চলে আসছে। কবে কোন কারণে ইংরাজামলে বড় বড় বনগুলি ব্যবসা বাণিজ্য বিভাগের অধীনে রাখা হয়েছিল। এখন সেভাবে রাখার কোনো কারণই নেই, তবুও সেই ভাবেই চলেছে। অনেক লেখালেখির পর এবার এই পথটুকু তৈরি করবার ভার বনবিভাগকে দেওয়া হয়েছে। মিনিস্টারের আসার সম্ভাবনায় তৈরির কাজও অনেকটা এগিয়েছিল। এখন সব বন্ধ। হঠাৎ সোৎসাহে আমাকে জিজ্ঞাসা করে, ভালো কথা, মাছ খান তো? এই আকস্মিক অবান্তর প্রশ্নে আশ্চর্য হই। বলি, হঠাৎ এক কৌতূহলের কারণ কি? কথা হচ্ছিল তো পাহাড় পর্বত, বনজঙ্গল, পথ তৈরির ব্যাপার নিয়ে। মাছ এলো কোথা থেকে? হেসে উত্তর দেয়, বাঘ। চলছেন গোনালোকে, আর ও প্রশ্ন করব না। যারা ওখানে যায় তারা সবাই তো মাছ ধরতে ও মাছ খেতেই যায়। ওখানকার ওই তো মস্ত স্পোর্ট, তারই জন্যে ওলেকের প্রসিদ্ধিও। বললাম, তুমি খাও তো? খুব ধরো, খেও। সে বলে, মাছ আমিও খাই না। শুনেছি সাহেবরা ওখানে ট্রাউট মাছ ফেলেছিল, এখনো মাঝে মাঝে ফেলা হয়। বিলেতি মাছ, একটা মাত্র কাঁটা, খেতে সুস্বাদু, টাটকা, চলন্ত জলে ওরা নাকি থাকে ভালো। হেসে বললাম, ভালো মানে মোত্তানির লোলুপ দৃষ্টতে থাকে ভালো। যেমন কচি ঘাস খাইয়ে অতিযত্নে পোষা কল্লভক্ষ ছাক শিশু। মনে পড়ল, বছর আগে পাঞ্জাবে কুলুভ্যালিতে ট্রাউট মাছের চাষ দেখেছিলাম। বিয়াস নদীর অর্থাৎ বিপাশার উপত্যকা। ঘন নীল জল, স্ফাট স্বচ্ছ, তরঙ্গোচ্ছল। পাথরে আঘাত পেয়ে জলস্রোত সাদাসাদ। ঢেউয়ের পাল তুলে চলেছে। কোথাও বা নদীর স্রোত বহু ধারায় বিভক্ত হয়েছে, ছোট ছোট দ্বীপের সৃষ্টি করেছে। নদীর ধারেই পাইন ও চির গাছের বন। জলের একটা ধারাকে সেই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই ধারার পথে মাঝে মাঝে বাঁধানো চৌবাচ্চা। সেখানে জল,